তোমার তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল নিউ ইয়র্কে, তোমাকে অ্যাবডাকশনের আগে, কিছুদিন আগেই। তারপর তোমাকে অ্যাবডাকশন করছে। তোমার অভিজ্ঞতা বলো, তুমি কি চাও, আর কোথায় বিচারটা চাও, কি ধরনের কি চাও, এটা বলো। প্রথমত হচ্ছে যে আমার সাথে যেটা করা হয়েছিল এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না আর কি। এটা একটি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সুপরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে নির্মূল করার উদ্দেশ্যে একটি পরিকল্পনার অংশ হিসেবে আমাকে অ্যাপ্লাই করা হয়েছে। আইনের ভাষায় এই আমরা বলি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড, এই সিস্টেমেটিক টার্গেটিং অফ দি পলিটিক্যাল অপোজিশন, এটা আইনের ভাষায় এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলা হয়। মানবতা বিরোধী অপরাধ, শুধু একটি অপরাধ নয়, মানবতা বিরোধী অপরাধ। একই সঙ্গে বাংলাদেশের সংবিধানের সাথেও একটি লঙ্ঘন, যেটা অলরেডি সুপ্রতিষ্ঠিত। প্রথমত হচ্ছে যে এই মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা যে উদাহরণ রেখে গেছে সেটা খুবই ন্যাক্কারজনক, যেটা বাংলাদেশের ভাবমূর্তিকে সারা বিশ্বে ক্ষুণ্ণ করেছে, বাংলাদেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে সারা বাংলাদেশে। তো তাই না ঘটেছিল। জি। তো আয়নাঘরের ব্যাপারে আমার প্রথম এক্সপেকটেশন, যেটা প্রথমত আমি ধন্যবাদ জানাই প্রফেসর ইউনুস সাহেবকে, যে এটার এই গুম বিষয়ে একটা স্পেশাল কমিশন গঠন করেছেন, যারা খুব নির্ভীকতার সাথে কাজ করে যাচ্ছে এর তথ্য উদ্ঘাটন করার জন্য। এবং আমি ওনাকে আরো ধন্যবাদ জানাই যে উনি আয়নাঘরে আমাদেরকে ভিকটিমদেরকে সাথে নিয়ে গিয়েছেন। এটা আর কিছু না হোক একটা পজিটিভ মেসেজ দিচ্ছে যে অন্তত ওনার সদিচ্ছা আছে বলে আমাদের মনে হয়। কিন্তু আমাদের যেটা আশঙ্কার জায়গা সেটা হচ্ছে কি, এই যে বিচার প্রক্রিয়াটা, এটা কত দ্রুত এটা সম্পূর্ণ হবে, আর এই সম্পূর্ণ হওয়ার প্রক্রিয়াটা কতটুকু দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, এটা একটা কনসার্নের জায়গা আছে। এখানে আমার পার্সোনাল এক্সপেকটেশন যেহেতু এটা একটা নতুন একটি আইনের ক্ষেত্র, এখানে যদি বাংলাদেশে যেটা হচ্ছে, এখানে আরো আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রয়োজন। যেমন জাতিসংঘ এটা নিয়ে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করেছে এবং তারা একটা রিপোর্ট দিয়েছে। জাতিসংঘকে এই আইনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা দরকার। তবে বেস্ট হচ্ছে, যেহেতু এটি আন্তর্জাতিক আইনটাই কোনো দেশীয় বর্ডারের সীমাবদ্ধ থাকে না, সারা বিশ্বের অধিক্ষেত্র এখানে জড়িত, এবং বিভিন্ন রিপোর্ট এটা উঠে আসছে যে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক অনেক ফ্যাক্টর এখানে কাজ করেছে। আমার কাছে মনে হয় যে এটার জন্য বেস্ট সিনারিও হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হেগে যেটা আছে, সেখানে এটা হচ্ছে যে সবচেয়ে আইডিয়াল সিচুয়েশন, এবং তাদের এই অধিক্ষেত্র আছে যে তারা সকল দেশীয় আন্তর্জাতিক যারা এখানে ইনভলভ ছিল তাদেরকে বিচারে আনার অধিক্ষেত্র বা যেটাকে জুরিসডিকশন যেটা বলে সেটা কারা ইনভলভ ছিল। এটা আমি স্পেসিফিক্যালি আমি শুধু একটু বলতে পারি যে গুম কমিশন তারা অলরেডি দুটি প্রিলিমিনারি রিপোর্ট ফাইল করেছে। সেখানে বাংলাদেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব, ডিজিএফআই, ডিটেকটিভ ব্রাঞ্চ, পুলিশের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশেরও সম্পৃক্ততা তারা সেখানে আছে বলে তাদের রিপোর্ট উল্লেখ করেছে। এবং জাতিসংঘের যে রিপোর্টে দিয়েছে সেখানে সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রীর ডাইরেক্ট ইনস্ট্রাকশনে অ্যাবডাকশন এবং কিলিং গুলো হয়েছে, এটাও উঠে আসছে আর কি। তো আরো ডিটেইলে যাওয়া দরকার, আরো থ্রেড বেড অ্যানালাইসিস এবং ইনভেস্টিগেশন হওয়া দরকার। মামলাটা কি হয়েছে, তোমরা কেউ মামলা করছো? আমি প্রথম আমি অভিযোগ করি গুম কমিশনে, যেটা ইনকোয়ারি কমিশন, যেটা ইনকোয়ারি কমিশন ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা সেখানে আমরা লিখিত কমপ্লেন করেছি। সেই ভিত্তিতে তারা একাধিকবার আমার সাক্ষাৎকার নিয়েছেন এবং সেই ভিত্তিতেই তারা আইডেন্টিফাই করেছেন যে আমাকে বন্দী রাখা হয়েছিল টিএফআই সেল র্যাব 1 এর অধীনে, র্যাব ইন্টেলিজেন্সের তত্ত্বাবধানে টিএফআই সেলের অধীনে একটি বন্দী রাখা হয়েছিল, যেটা উত্তরের সেক্টর 4 এ অবস্থিত। এরকম আয়নাঘর অনেকগুলো আছে, শুধু একটা আয়নাঘরই আয়নাঘর নয়, একাধিক এবং অনেক বলে যেটা অসংখ্য আয়নাঘর সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা নিয়ে তদন্ত চলছে। গুম কমিশনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে অন্তত 1700 অভিযোগ তারা পেয়েছে এবং সেটা নিয়ে তারা কাজ করছে আর কি। এটা যখন কমপ্লিট হবে তাহলে একটা দলিল তৈরি হবে যে এই গুম নিয়ে কারা জড়িত ছিল, কিভাবে জড়িত ছিল। কিন্তু বিচারটা নিয়ে আমাদের কাছে যেটা আশঙ্কার জায়গা সেটা হচ্ছে যে এখন যেভাবে হচ্ছে, এখানে যদি আন্তর্জাতিক সম্পৃক্ততা না আসে, আমি যদি যেটাকে বলি যে একটা হচ্ছে অভিজ্ঞতা এক্সপার্টিজের দিক দিয়ে, আরটা হচ্ছে অধিক্ষেত্র কিন্তু জুরিসডিকশনের দিক দিয়ে, এখানে আন্তর্জাতিক সম্পৃক্ততা খুবই জরুরি, যেহেতু দেশীয় আন্তর্জাতিক প্লেয়াররা এটাতে ইনভলভ ছিল।
সুতরাং এটাতে যদি বাংলাদেশে হয় তাহলে এটা আন্তর্জাতিক সম্পৃক্ততা দরকার, জাতিসংঘের সম্পৃক্ততা দরকার, দেশি বিদেশি আইনজীবী এবং বিচারকদের এখানে সম্পৃক্ত হওয়া দরকার, আইনের আমূল পরিবর্তন করা দরকার যাতে ন্যায় বিচার। একটা কোয়েশ্চেন, যেহেতু দেশের আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা সম্পৃক্ত, সুতরাং তারা বাধা দিবে। জি, সবচেয়ে আশঙ্কার কথা এটাই যে এই কাজে যারা সম্পৃক্ত ছিল দীর্ঘ 16 বছর ধরে এই কাজ হয়েছে, যারা এই কাজ যখন শুরু হয় তখন তারা মাঠ পর্যায়ে ছিল, তারা এখন সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে আছে এবং অধিকাংশ এখনো তার স্বপদে বহাল, এখনো বহাল আছে। তুমি যখন আইডেন্টিফাই করছো কাউকে? আমি ফিজিক্যালি আমি কোন ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করিনি, কিন্তু আমি লোকেশনটা আমার প্রদত্ত অভিজ্ঞতায় আমার যা আমি 8 বছর থাকার সময় আমি যেসব আওয়াজ শুনেছি এবং যেসব কথাবার্তা আমার কানে এসেছে সেগুলো আমি গুম কমিশনে দিয়েছি, তার ভিত্তিতে তারা অনেকজনকে আইডেন্টিফাই করেছে এবং তারা এখনো পদে আছে। তারা অনেকেই এখন স্বপদে আছে। অনেকের বিরুদ্ধে এখনো ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদের সেটা কার্যকর হচ্ছে না। অনেকের বিরুদ্ধে তারা জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে সমন জারি করছেন, তারা আসছেন না, এরকম কথা আমরা শুনতে পেয়েছি। তো জিনিসটা খুবই উদ্বেগজনক। অতি দ্রুত এই কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, যাতে তারা দায়িত্বশীল পদে থাকতে না পারে এবং তাদেরকে দ্রুততার সাথে এই বিচারে আওতায় আনা দরকার। তুমি কি মনে করো যে ডক্টর ইউনূসের লিমিটেশন আছে, তাকে বাধা দিচ্ছে কেউ? আমি এটুকু বলতে পারি যে নেত্র নিউজ খুব মাত্র কয়েক সপ্তাহ আগে একটি নিউজ পাবলিশ করেছিলেন যে উনি যে আয়নাঘর ভিজিট করতে যাচ্ছেন সেখানে উনি বাধা পাচ্ছেন। সেই নিউজটাই আমার কাছে একটা ক্রেডিবল এভিডেন্স যে উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে সেই নিউজ দাবি করা হয়েছে। এবং নেত্র নিউজ প্রথম আয়নাঘর নিয়ে সর্বপ্রথম তারাই নিউজ করেছিল। সেই নিউজ আমরা দেখতে পেয়েছি যে উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রফেসর ইউনূস উনি এই বিষয়ে খুবই সজাগ এবং সিনসিয়ার এবং গুম কমিশন আমাদের সাথে রেগুলার যোগাযোগ করছে এবং আমাদের কাছে তথ্য সংগ্রহ করছে। আমার কাছে মনে হচ্ছে গুম কমিশন অনেক সিনসিয়ার, ট্রাইব্যুনাল এবং প্রসিকিউটর আমাদের সাথে যোগাযোগ করছে, তারাও আমাদের কাছে আমার মনে হচ্ছে তারা অনেক সিনসিয়ার। কিন্তু যারা এখনো এইসব কাজের সাথে একসময় মাঠ পর্যায়ে জড়িত ছিল, এখন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্থার নীতি নির্ধারণী পর্যায়ে উচ্চ পর্যায়ে যারা এখন স্বপদে বহাল, তারা এইসব কাজের জন্য একটা বড় ধরনের বাধা, যার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে তোমার মনে হয় যে এটা বাইরে হওয়া উচিত? আমি মনে করি যে আন্তর্জাতিক সম্পৃক্ততা হওয়া দরকার। সবচেয়ে ভালো হয় যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হেগে যেটা আছে, এটা সর্বজন স্বীকৃত এবং এই অঞ্চলে যতগুলো শক্তি আশঙ্কা করা হচ্ছে যে এই গুমের সাথে জড়িত ছিল, তারা সবাই ওইটি সিগনেটরি। সো ওখানে হলে জিনিসটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে মনে হয়। আর যদি ওই বাংলাদেশে হয় তাহলে তাদের সম্পৃক্ততা প্রয়োজন। যেমন আমরা বিভিন্ন দেশে দেখেছি যে বিচার দেশে হয়েছে কিন্তু আন্তর্জাতিক সম্পৃক্ততা ছিল, দেশি বিদেশি আইনজীবী এবং দেশি বিদেশি জাজদের নিয়ে একটা বিচার হয়েছে। তোমাদের বিদেশি কোনো অর্গানাইজেশন কোনো অ্যাপ্রোচ করছে যে জাতিসংঘের তরফ থেকে মানবাধিকার কমিশনের রিপোর্টের? আমাদের কাছ থেকে সবার আগে আমাদের সাথে যোগাযোগ করেছে গুম কমিশন, দ্বিতীয়ত আমাদের সাথে যোগাযোগ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন টিম, থার্ড আমাদের সাথে যোগাযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর এরাই মোটামুটি আমাদের সাথে যোগাযোগ করছে। আচ্ছা, আর তোমার আয়নাঘরের তোমার সেলটা কতটুকু ছিল? তোমার অত ডিটেলস দরকার নেই, তোমার ট্রমাটা কেমন ছিল, এখন কেমন আছো? প্রথমত হচ্ছে যেখানে ছিলাম সেখানে আমরা দিন রাত বুঝতে পারতাম না। আমার কাছে মনে হতো জীবন্ত খবর দিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে কোথায় আছি বলা হতো না, তারিখটা বলা হতো না, এমনকি সময়টা বলা হতো না। বারবার বলতাম যে নামাজের জন্য একটা সেটা ঘুরি দেওয়া হোক, যাতে ঘুরি দিকে আর কিছু না 5 ওয়াক্ত নামাজ করতে পারে, সেটাও দিত না। বলা হতো এটা তারা কি বাঙালি? কথাবার্তা আমার কাছে মনে হয়েছে তারা বাংলাদেশি, কিন্তু আমি বাংলাদেশি নয় এমন লোকদের কথা আমি শুনেছি, ভিন্ন ভাষাভাষী এবং এই আঞ্চলিক এই পাক ভারত উপমহাদেশেরই অন্য ভাষার কথা বলা লোকের কথা আমার কানে এসছে। তোমার রুমটাতে কোনো আলো আসতো না? তোমাদের রুমগুলোতে কোনো আলো আসতো না? জি, আমি যেখানে ছিলাম সেখানে কোনো জানলা ছিল না, সেখানে কোনো বাতাস। এটা সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন। শুধু হিউম্যান রাইটস ভায়োলেশন, এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তুমি কি মনে করো তোমরা এনাফ এক্সপোজার পাচ্ছ আন্তর্জাতিক মহল থেকে, নাকি আরো এক্সপোজার হওয়া উচিত? ডু ইউ থিংক দ্যাট ইউ গেটিং এনাফ অ্যাটেনশন ফ্রম দ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশনস? আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক এনাফ অ্যাটেনশন এখানে হচ্ছে না, আরো বেশি অ্যাটেনশন হওয়া দরকার। বিশেষ করে যারা বাংলাদেশের অর্থনীতিকে চালিয়ে নেওয়ার জন্য ডাইরেক্ট সহযোগিতা করছে, যেটা আমরা বলি ডেভেলপমেন্ট পার্টনার্স, তাদেরকে আরো বেশি সম্পৃক্ত হওয়া দরকার। বিশেষ করে এই যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়ে গেল, এটার বিচার নিশ্চিত করার ব্যাপারে তাদেরকে আরো বেশি সম্পৃক্ত হওয়া দরকার এবং তাদেরকে সরাসরি উপস্থিত থাকা দরকার।
এবং তাদেরকে সাথে নিয়ে এই বিচারটাকে করা দরকার। তোমার কি মনে হয় যে এটা হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে বিচারটার কথা বলতেছ, যেটা জার্মানিতে হয়েছিল 1945 এর ওয়ার শেষ হইলো যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তারা যে ধরনের বিচার করছিল এই যে তোমার নুরেমবার্গ ট্রায়াল, তো মনে হয় যে সেই ধরনের হইলে পরে আমারও মনে হয় যে নুরেমবার্গ ট্রায়ালের মতো কিছু একটা হইলে পরে অনেকগুলো লোকের বিচার একসঙ্গে হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল করলে গেলে অনেক দেরি হয়ে যাবে, ক্লাসিফাইড। আমি যেহেতু ওয়ার ক্রাইমস ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে ছিল, যেখানে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে একটি সাজানো মামলায় ফাঁসি দেওয়া আছে, সেই মামলার নিয়োজিত আইনজীবীরা ছিলেন, সেইটা প্যারালামে ছিলাম। এখানে যতটুকু পড়াশোনা করার সুযোগ হয়েছে, এখানে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হেগ, যেটা আইসিসি বলা হয়। এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ফোরাম। আর তারপর আরো কয়েকটা উদাহরণ আছে যেগুলো যথেষ্ট গ্রহণযোগ্য, যেমন ICTR, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রুয়ান্ডা, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ইউগোস্লাভিয়া, এই বিভিন্ন আরো কয়েকটা হয়েছে যেখানে স্থানীয়ভাবে বিচার হয়েছে, কিন্তু হেগের রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা বলি রুলস অফ প্রসিডিওর, এবং তাদের নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে হয়েছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণে হয়েছে, সেগুলো একটা উদাহরণ হতে পারে। তোমরা অ্যাপ্রোচ করছো? এটা ভিকটিম থেকে এখন অ্যাপ্রোচ আমরা করার সুযোগ পাইনি। আমার মনে হয় এটা প্রফেসর ইউনুস সাহেবকে এর উদ্যোগ নেওয়া উচিত, যেহেতু ওনার সব জায়গায় অ্যাক্সেস আছে, ওনার সরকারকে এটা উদ্যোগ নেওয়া উচিত। তুমি কি মনে করো যে ডক্টর ইউনুস ইজ গেটিং এনাফ টাইম অর অপরচুনিটি টু এক্সিকিউট হিজ ডিউটিস, নাকি বাধা পাচ্ছে? কি মনে হয় তোমার? আমার কাছে প্রফেসর ইউনুস সাহেব কোনো সিনসিয়ারিটি অভাব আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে উনি যথেষ্ট সিনসিয়ার। আমার কাছে মনে হয় যে ওনার ব্যক্তিত্ব একটা বড় অ্যাসেট বাংলাদেশের জন্য এই মুহূর্তে, কিন্তু ওনাকে অ্যাডভাইস দেওয়ার জন্য আরো এমন কিছু লোক দরকার যারা তাকে কুইক অ্যাকশনের ব্যাপারে হেল্প করতে পারে। ওনার কাজের আরো দ্রুত বেগে সিদ্ধান্ত নেওয়া দরকার, কিছু দ্রুত ডিসিশন নেওয়া দরকার কিছু ব্যক্তির ব্যাপারে, এবং কিছু এই বিচারের ব্যাপারে আরো যেন স্পিড আপ করা যায়, এই ব্যাপারে ওনার কাছে আরো ক্লোজ অ্যাডভাইসার দেওয়া দরকার যারা এই ব্যাপারে আরো অভিজ্ঞ, যারা তাকে কাজ করতে সহযোগিতা। তুমি কতটুকু রিকভার করছো? আমি এখনো রিকভার চলছে। আমার ডাক্তার বলেছেন যে 8 বছরের ট্রমা কাটানোর জন্য 8 মাস তো মিনিমাম লাগবে, মাত্র 6 মাস গেল। আমার চিকিৎসা চলছে। যদি রিভলিউশন না হইতো, বিপ্লব যদি না হইতো চলে, তাহলে তো তোমরা ওখানে ডেট, আমরা ওখানে মারা পড়তাম। আমি মানসিকভাবে এই প্রস্তুত ছিলাম যে হয়তো কোনোদিন এমন সিচুয়েশন আসে যে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হচ্ছে, তার হয়তো আমাদেরকে আগে মেরে রেখে যাবে। যখন আমাকে বের করছিল তখন আমি মনে করছি আমি মেরে ফেলা হবে, যে বিপ্লব হয়ে গেছে আমি জানতাম, অনেক পরে আমি জানতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ।